ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিশমিতা তাসনিম, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা অধ্যায় 6 অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায়টি শুরু করেছিলাম, যেখানে আমরা ডেটাবেস কি, RDBMS বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এছাড়াও ডেটাবেসের ব্যবহার, এর সুবিধা অসুবিধা ইত্যাদি সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা এই অধ্যায়টি সামনের দিকে এগিয়ে যাই। তো শুরু করা যাক। আমাদের প্রথম আলোচনার বিষয় হলো ডেটা টাইপ বা ফিল্ডের প্রকারভেদ। প্রথমে একটু বলে নিই যে ডেটা টাইপ এই জিনিসটা কি। ডেটা মানে হচ্ছে তথ্য, এবং টাইপ বলতে বোঝায় যে বিভিন্ন ধরন। তো বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্তের ধরনই এখানে ডেটা টাইপ। কারণ আমরা যখন ডেটাবেজে অসংখ্য তথ্য নিয়ে কাজ করি, এটা বিভিন্ন রকম তথ্য থাকে। কখনো এটা সংখ্যা হতে পারে বা অক্ষর হতে পারে, বা এছাড়াও আরও অনেক ধরনের তথ্য বা উপাত্ত থাকে। তো এই ধরনগুলো, এই প্রকারগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম ডেটা টাইপটি হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার, অর্থাৎ এর ভেতরে যে ডেটাগুলো অন্তর্ভুক্ত তা হচ্ছে মূলত অক্ষর বা চিহ্ন, যেমন নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস, এই ধরনের ডেটাগুলো, অর্থাৎ কোনো ব্যক্তির নাম, তার কোনো প্রতিষ্ঠানের পদবি বা ঠিকানা, এইগুলো সাধারণত টেক্সট বা ক্যারেক্টার ডেটা হিসেবে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এছাড়াও অনেক অঙ্ক বা সংখ্যা, যেসব সংখ্যার উপর কোনো ধরনের গাণিতিক কাজ করার প্রয়োজন নেই, সেসব সংখ্যাকেও আমরা টেক্সট বা ক্যারেক্টারে অন্তর্ভুক্ত করতে পারি। যেমন হচ্ছে রোল নাম্বার, আইডি বা ফোন নাম্বার। কারণ রোল নাম্বার বা কোনো ব্যক্তির ফোন নাম্বারের উপর কখনো গাণিতিক কোনো কাজ করার প্রয়োজন হয় না, তাই এই সংখ্যাবাচক ডেটাগুলোকেও আমরা টেক্সট বা ক্যারেক্টার ডেটার অন্তর্ভুক্ত করতে পারি। এরপর আছে নাম্বার বা নিউমেরিক, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটি হচ্ছে সংখ্যাবাচক ডেটা। তবে এটার যদিও টেক্সটেও আমরা সংখ্যাবাচক ডেটা পেয়েছি, কিন্তু এই সংখ্যাবাচক ডেটাটাই পার্থক্য হচ্ছে এই ডেটার উপর গাণিতিক কাজ করা যেতে পারে। এই কারণে এর অন্তর্ভুক্ত হতে পারে স্যালারি বা জিপিএ বা পরীক্ষার মার্কস। কারণ স্যালারি, এগুলোর হিসাব নিকাশ করতে হয়, পরীক্ষার মার্কসেরও গাণিতিক কাজ করা প্রয়োজন হতে পারে। এছাড়াও জিপিএতেও গাণিতিক হিসাব করার প্রয়োজন হয়। নাম্বার ফিল্ড আবার দুই ধরনের হয়, যথা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং আরেকটি হতে পারে প্রিসিশন বা ভগ্নাংশ ডেটা, যেমন 3.1 যেটা জিপিএর ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, সেগুলো এই নিউমেরিক বা নাম্বার ডেটার ভেতরেই অন্তর্ভুক্ত হবে। এরপরে ফ্লোট টাইপ ডেটা, এটিও নিউমেরিক ফিল্ডের মতোই, তবে এবং এটাও হচ্ছে এক ধরনের ভগ্নাংশ সংখ্যাই। তবে আগের নিউমেরিকের সাথে এটার ডিফারেন্সটা হচ্ছে, এটা সাধারণত কোনো বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিক কাজের ডেটা হিসেবে ব্যবহার করা হয়। কারণ বৈজ্ঞানিক হিসাবের ক্ষেত্রে দেখা যায় ভগ্নাংশের পরেও অনেক বেশি সংখ্যক সংখ্যা পর্যন্ত আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায়, যেমন জিপিএর ক্ষেত্রে আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত হিসাব করলে আমাদের হয়ে যায়। কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় আরও বেশি ডিটেইল পর্যন্ত হিসাব রাখতে হয়। তো সেই ক্ষেত্রে এই জন্যই আরেকটি আলাদা ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে ফ্লোট টাইপ ডেটা। এরপর অটো নাম্বার। অটো নাম্বার বলতে বোঝাচ্ছে এটাও একটা নিউমেরিক ফিল্ড, এবং এটা হচ্ছে ডেটা ফাইলে এন্ট্রিকৃত রেকর্ডের পরিমাণকে সে স্বয়ংক্রিয়ভাবে গণনা করতে পারে। অর্থাৎ আমরা যখন ডেটাবেসে বিভিন্ন ডেটা এন্ট্রি করব, সেটার অবশ্যই হয়তো একটি সিরিয়াল নাম্বার বা ক্রমিক নম্বর থাকতে পারে। তো আমরা যদি সেই ফিল্ডটিকে অটো নাম্বার ডেটা হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদেরকে বারবার এন্ট্রি করতে হবে না, ডেটাবেস এটা স্বয়ংক্রিয়ভাবে 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে এটাই বাড়িয়ে দেবে। তাই এটাকে বলা হচ্ছে অটো নাম্বার, কারণ নাম্বারটি অটোমেটিক্যালি বেড়ে সিরিয়াল অনুযায়ী ওভাবে ডেটাটা এন্ট্রি হয়ে যাচ্ছে। যুক্তিমূলক বা ইয়েস নো ডেটা,
যুক্তি নির্ভর ফিল্ডের ডেটা প্রকাশের জন্য এটি ব্যবহৃত হয়। এই ফিল্ডে সাধারণত একটি মাত্র বর্ণ ব্যবহার করা হয়, যেমন সত্য হলে টি, মিথ্যা হলে এফ, অথবা হ্যাঁ হলে ওয়াই, অথবা না হলে এন। তো এটার উদাহরণ হিসেবে তোমরা দেখতে পারো, ধরা যাক একটি তো তোমাদের প্রতিষ্ঠানেরই তোমাদের ক্লাসের সব ছাত্রছাত্রীদের নাম, রোল নাম্বার এগুলো নিয়ে একটি ডেটাবেজ আছে, এবং সেখানে একটি ফিল্ড আছে যে এই ছাত্রটি বা এই ছাত্রীটি কি খেলাধুলা করে কি না। তো সেই ক্ষেত্রে এই ডেটা ফিল্ডে শুধু ইয়েস বা নো ছাড়া অন্য কোনো ডেটা প্রবেশ করানোর প্রয়োজন নেই। তো এই ধরনের ফিল্ডের ক্ষেত্রে আমরা এই যুক্তিমূলক বা ইয়েস নো ডেটা টাইপটা ব্যবহার করতে পারি। ডেট অর টাইম, এটার নাম দেখেই আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি যে এক্ষেত্রে হচ্ছে তারিখ বা সময় সংক্রান্ত ডেটাগুলো ব্যবহার করা হয়। যেমন ধরা যাক ডেট অফ বার্থ, পাসিং ইয়ার, অ্যারাইভেল টাইম ইত্যাদি। ধরা যাক একটি ডেটাবেজে কারো জন্ম তারিখ বা কতটা সময় একটি প্রতিষ্ঠানে প্রবেশ করছে বা চলে যাচ্ছে এই টাইমগুলো থাকছে। তো সেই সকল ডেটা ইউজের ক্ষেত্রে আমরা এই ডেট অর টাইম টাইপের ডেটা টাইপটা ব্যবহার করব। মেমো, ডেটা টেবিলের কোনো রেকর্ড বা ফিল্ডের বিবরণ লেখার জন্য এটি ব্যবহৃত হয়, এবং এই বিবরণটা আমরা কত বড় লিখতে পারবো এটা নির্ভর করছে কম্পিউটারের ধারণ ক্ষমতার উপর। ধরা যাক একটি প্রতিষ্ঠান বা একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্যের একটি ডেটাবেস তৈরি করেছে, যেখানে একটি ফিল্ড আছে, যেই ফিল্ডে হচ্ছে প্রত্যেকটির পণ্যের বিস্তারিত বর্ণনা লেখা আছে। তো এই ধরনের বর্ণনার জন্য আমরা তখন এই মেমো টাইপের ডেটা ব্যবহার করব, কারণ এই ডেটা ফিল্ডগুলোতে আমরা বিস্তারিত বিবরণ লিখতে পারি। কারেন্সি, মুদ্রা বা টাকা সংক্রান্ত ডেটার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, অর্থাৎ যেমন স্যালারি বা অন্য যে কোনো ধরনের মুদ্রা সংক্রান্ত বিষয় যেগুলোর উপর গাণিতিক কাজ করা যাবে, এগুলো হচ্ছে কারেন্সি ডেটা টাইপের অন্তর্ভুক্ত হবে। হাইপারলিঙ্ক, কোনো ডেটার সাথে কোনো ওয়েব পেজের ফাইলের লিঙ্ক করার জন্য এটি ব্যবহার হয়ে থাকে। যেমন একটু আগে আমরা যে বলছিলাম যে একটি প্রতিষ্ঠান তাদের পণ্যের সব তথ্য দিয়ে একটি ডেটাবেস তৈরি করেছে, তো সেখানে আরও একটি ফিল্ড সংযুক্ত হতে পারে যেখানে কিনা একটি ওয়েব পেজের সাথে ওই পণ্যটির লিঙ্ক করা আছে, যেই ওয়েব পেজে বা ওয়েবসাইট থেকে আমরা পণ্যটি কিনতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা তখন যেহেতু ওয়েব পেজের সাথে আমরা ফাইলটিকে লিঙ্ক করব, এটা হাইপার লিঙ্ক টাইপের ডেটা অন্তর্ভুক্ত করতে হবে। OLE ডেটা টাইপ, এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রোগ্রামের অবজেক্ট যেমন MS ওয়ার্ড বা এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি থেকে শব্দ, ছবি এসবের সংযোজনের জন্য এই ফিল্ডটা ব্যবহার করা হয়। ধরা যাক আবার আমরা পণ্যের উদাহরণটাই যদি দেখি, যে একটি ডেটা ফিল্ড রাখা হয়েছে, যে ফিল্ডে ওই পণ্যের একটি পাওয়ার পয়েন্ট স্লাইডের অবজেক্ট লিঙ্ক করা আছে, যেখানে ক্লিক করলে ওই পণ্যটি সম্পর্কে তোমরা এখন যেরকম একটি স্লাইড দেখতে পাচ্ছ, এরকম একটি স্লাইডে পণ্যটির পুরো প্রেজেন্টেশন তৈরি করা আছে। তো এই ধরনের ডেটা ব্যবহারের সময় আমাদের এই OLE ডেটাটাই ব্যবহার হয়ে থাকে। এবং সর্বশেষ ডেটা টাইপটি হচ্ছে লুকআপ উইজার্ড। এই ধরনের ফিল্ডে সরাসরি ডেটা এন্ট্রি না করে কোনো লিস্ট বা টেবিল থেকে সিলেক্ট করে ডেটা এন্ট্রি করা হয়, অর্থাৎ ডেটাটি আমরা টাইপ করে এন্ট্রি না করে একটি লিস্ট আসবে আমাদের সামনে, সেই লিস্ট থেকে আমরা সিলেক্ট করব। তোমাদের একটি ছবি দেখিয়ে দিই। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ডেটাবেসে এখানে এমপ্লয়ির আইডি, নেম, জেন্ডার, অ্যাড্রেস আছে, এবং জেন্ডার অংশে একটি অ্যারোতে ক্লিক করলে একটি লিস্ট নেমে আসছে, যেখানে মেল আর ফিমেল দুটি অপশন আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করছি। তো এই ধরনের ডেটা টাইপকে বলা হচ্ছে লুকআপ উইজার্ড, অর্থাৎ একটি লিস্ট নামবে যেখান থেকে আমরা পছন্দ মতো একটি ডেটা সিলেক্ট করতে পারবো। তো এই ছিল আমাদের বিভিন্ন রকমের ডেটা টাইপ। এবার আমরা আলোচনা করব
ডেটাবেজের টেবিল স্ট্রাকচার তৈরি ও সংরক্ষণের ব্যাপারে। একটি ডেটাবেস টেবিল স্ট্রাকচার তৈরির পূর্বে আমাদেরকে কয়েকটি জিনিস জানতে হবে। সেই জিনিসগুলো কি কি? সেগুলো হচ্ছে টেবিলটি কি কাজে ব্যবহার করা হবে, অর্থাৎ আমি যেই উদ্দেশ্যে ডেটাবেজের টেবিলগুলো তৈরি করব সেটার মূল উদ্দেশ্যটা কি বা সেটা কি কি কাজে আমাদের প্রয়োজন হবে। ওই টেবিলে কি ধরনের ডেটা সংরক্ষণ হবে। ধরা যাক তুমি এখন তোমার প্রতিষ্ঠানের একটি ডেটাবেস তৈরি করছো, তো এটার আগে তোমাকে জানতে হবে যে এই ডেটাবেসটি কি কাজে ব্যবহার হতে পারে। যেমন এটা হতে পারে স্টুডেন্টদের পার্সোনাল ইনফরমেশন স্টোর করতে বা তাদের ভর্তি সংক্রান্ত তথ্য জমা করতে, বা ছাত্রছাত্রীদের পরীক্ষার মার্কস জমা করে সেটা দিয়ে রেজাল্ট তৈরি করতে। তো ওই আমাদের প্রয়োজন অনুযায়ী ওই ডেটা টেবিলে কী ধরনের ডেটা সংরক্ষণ করা হবে সেটাও দেখতে হবে। যেমন মার্কসের ক্ষেত্রে অবশ্যই সেখানে বিভিন্ন বিষয়ের নাম্বার থাকবে, বা পার্সোনাল ডেটার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ফোন নাম্বার, ঠিকানা এগুলো থাকবে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং সেই অনুসারে ফিল্ডের দৈর্ঘ্য ও টাইপ নির্বাচন করতে হবে। যেমন একটু আগেই বলেছি যে রেজাল্ট সংক্রান্ত ডেটাবেস হলে সেখানে অবশ্যই মার্কসের ফিল্ড থাকবে, সাবজেক্ট নেমের ফিল্ড থাকবে। আবার ভর্তি সংক্রান্ত ডেটাবেজে হচ্ছে ছাত্রছাত্রীদের নাম, রোল নাম্বার, ঠিকানা ইত্যাদি এই তথ্যগুলো থাকবে। তো এই কারণে আমরা টেবিল স্ট্রাকচার তৈরির আগে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এরপর নির্দিষ্ট একটি ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করে টেবিল স্ট্রাকচার তৈরি করে প্রয়োজনীয় তথ্য সংযোজন করতে হবে। অর্থাৎ আমাদের যখন জানা হয়ে যাবে যে আমরা কেমন টেবিল চাচ্ছি, কী কী ফিল্ড চাচ্ছি, সেই অনুযায়ী আমরা যে কোনো একটি ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করে ওভাবে টেবিল স্ট্রাকচারটি তৈরি করব। বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত ডেটাবেস প্রোগ্রাম হলো মাইক্রোসফট এক্সেস। অর্থাৎ মাইক্রোসফটের একটি প্রোগ্রাম আছে যেটার নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেস। এইটাই এখন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ডেটাবেস প্রোগ্রাম। এই প্রোগ্রাম ব্যবহার করেই আমরা ডেটাবেসের টেবিল এগুলো স্ট্রাকচারগুলো তৈরি করতে পারি। এবার জেনে নেই ডেটাবেসের কাঠামো বা স্ট্রাকচার পরিবর্তন প্রসঙ্গে। অর্থাৎ অনেক সময় আমাদের ডেটাবেস তৈরির পর সেটা স্ট্রাকচারে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। তো ডেটাবেসের কাঠামো তৈরির পরেও বিভিন্ন রকম পরিবর্তনের প্রয়োজন হতে পারে। এমনকি অনেক সময় দেখা যায় যে রেকর্ড ইনপুট দেওয়ার পরও অনেক সময় পরিবর্তনের প্রয়োজন হয়। তো কী ধরনের পরিবর্তন করতে পারি আমরা? প্রথমত হতে পারে ডেটাবেস বা টেবিলের নাম পরিবর্তন। হয়তো আমরা ডেটাবেস তৈরি করার পরে আমাদের প্রয়োজন হলো যে ডেটাবেস টেবিলটির নাম পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এছাড়াও কোনো ফিল্ডের নাম পরিবর্তন হতে পারে, বা ফিল্ডের নামের বানান সংশোধন হতে পারে। হয়তো আমরা ফিল্ডটি তৈরি করার সময় টাইপ করতে গিয়ে যদি বানানের কোনো ভুল হয়ে থাকে, তো সেটা আমরা চাইলে পরবর্তীতে সংশোধনের প্রয়োজন পড়তে পারে। ডেটা টাইপের পরিবর্তন হতে পারে। ধরা যাক আমরা প্রথমে কোনো একটি ডেটা টাইপ নির্ধারণ করেছি যে জিপিএ নাম্বারটি আমরা টেক্সট হিসেবে ধরেছি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের জিপিএটা নিয়ে ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে। তখন আমরা সেটাকে পরিবর্তন করে নিউমেরিক বা নাম্বার ডেটা টাইপে পরিবর্তন করতে পারি। ফিল্ডের স্থান পরিবর্তন, অর্থাৎ ডেটাবেজে অনেকগুলো ফিল্ড থাকে এবং কোন ফিল্ডের পর কোন ফিল্ডটি থাকবে সেটা যদি একটি নির্দিষ্ট গোছানো আকারে থাকে তাহলে পরবর্তীতে আমাদের ডেটাগুলো সার্চ করতে অনেক সহজ হয়। তো এইটাও আমাদের অনেক সময় দেখা যায় ফিল্ডের আমরা যেই জায়গায় ফিল্ডটি তৈরি করেছিলাম সেটা সরিয়ে আমাদের আরও আগে বা পরে স্থান পরিবর্তনের প্রয়োজন হতে পারে। নতুন ফিল্ড সংযোজন প্রয়োজন হতে পারে। ধরা যাক আমরা প্রথমে একটি ডেটাবেস তৈরি করেছি যেখানে স্টুডেন্টদের ভর্তি সংক্রান্ত তথ্য আছে। হয়তো সেখানে আমরা স্টুডেন্টদের ভর্তির সময়কার যেই রোল নাম্বারটা ছিল সেটা ইনপুট দেওয়া হয়নি। পরবর্তীতে সেটার প্রয়োজন হলে আমরা সেই ফিল্ডটি আবার সংযোজন করতে পারি। অপ্রয়োজনীয় ফিল্ড বাদ দেয়া, অনেক সময় অতিরিক্ত কিছু ফিল্ড অ্যাড করা হয়ে যায় যেটা দেখা যায় পরবর্তীতে আমাদের কোনো বিশ্লেষণের কাজে ব্যবহার হচ্ছে না। তো শুধু মেমোরি আমরা নষ্ট না করে আমরা সেই ফিল্ডটিকে বাদ দিয়েও দিতে পারি।
এবার আমরা জেনে নেই ডেটাবেজে নতুন রেকর্ড কিভাবে আমরা যোগ করতে পারি। প্রাথমিকভাবে ডেটাবেস তৈরির পর এবং ডেটা এন্ট্রির পর আবার নতুন করে রেকর্ড সংযোজনের প্রয়োজন হতে পারে। ধরা যাক একটি প্রতিষ্ঠানে তোমরা সবার স্টুডেন্টরা সব ভর্তি হওয়ার পরে অনেক সময় হয় যে একজন লেট করে বা বছরের মাঝখানে নতুন একজন ছাত্র ট্রান্সফার হয়ে আসতে পারে। তো তখন তার ডেটাগুলো ওই রেকর্ডটি অবশ্যই ওই ভর্তি ফাইলে আবার সংযোজন করতে হবে। তো সেক্ষেত্রে বিভিন্ন আমাদের কমান্ড ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যাপেন্ড মোডে ডেটা ইনপুট করা, ব্রাউজ মোডে বা ডেটা শিট ভিউতে ডেটা ইনপুট করা, অন্য কোনো টেবিল থেকে অ্যাপেন্ড ফ্রম করে ডেটা ইনপুট করা, অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে ইম্পোর্ট করে ডেটা ইনপুট করা। তো যে কোনো এই সবগুলো পদ্ধতি ব্যবহার করেই আমরা ডেটা ইনপুট করতে পারি। অ্যাপেন্ড একটি মোড আছে যেটার মাধ্যমে ইনপুট করা যায়, এছাড়া ব্রাউজ মোড দিয়েও করা যেতে পারে। এছাড়া যদি এমন থাকে যে অন্য টেবিলে অলরেডি রেকর্ডটি আছে, তো সেখান থেকে আমাদেরকে এই টেবিলে আনতে হবে, সেটাও করা সম্ভব। এছাড়া অন্য একটি অ্যাপ্লিকেশন থেকেও আমরা রেকর্ড ইনপুট করতে পারি। এবার আমরা জেনে নিব কোয়েরি সম্পর্কে। তো কোয়েরি জিনিসটা কি? কোনো ডেটা টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যে কোনো ডেটাকে অত্যন্ত দ্রুত ও খুব সহজে খুঁজে বের করার কার্যকরী পদ্ধতিকেই বলা হয় কোয়েরি। অর্থাৎ একটি কোনো প্রতিষ্ঠানে দেখা যায় অসংখ্য পরিমাণ ডেটা থাকতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা ব্যবসা প্রতিষ্ঠান হোক, সেখানে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী বা অনেক এমপ্লয়ি আছে, তাদের বিপুল পরিমাণ ডেটা আছে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যদি আমরা উদাহরণ ধরি, ধরা যাক তোমাদের ক্লাসের সব ছাত্রছাত্রীদের ডেটাবেজে একটি বেশ বিশাল ডেটা আছে, কারণ বিগত সব বছরের স্টুডেন্টদের ইনফরমেশন সেখানে আছে। এখন কেউ যদি চায় যে এই বিগত বছর থেকে এই বছর পর্যন্ত সব ছাত্রদের মধ্যে কারা কারা জিপিএ 4 পয়েন্টের উপরে পেয়েছে, তাদের শুধু একটি আমরা লিস্ট চাচ্ছি। তো সেই সব ক্ষেত্রে অর্থাৎ বিপুল ডেটা থেকে এই যে আমি প্রয়োজনীয় কিছু ডেটা খুঁজে বের করে আলাদা করছি, এটাকেই বলা হচ্ছে কোয়েরি। কোয়েরি কমান্ডের সাহায্যে কোনো ডেটাবেস থেকে নির্দিষ্ট শর্ত মোতাবেক তথ্য অনুসন্ধান, প্রদর্শন, ছাপানো ইত্যাদি কাজ করা যায়। যেমন একটু আগে আমরা বলেছি যে একটি শর্ত দিয়েছি যে কি যারা 4-এর উপরে পেয়েছে তারা। তো এরকম শর্ত সাপেক্ষে এরকম ডেটাকে ডেটাবেস থেকে আলাদা করে সেটা খুঁজেও বের করা যায় এবং প্রদর্শন করা সম্ভব। এবার আমরা কোয়েরির প্রকারভেদ সম্পর্কে জানি। তো এখানে বিভিন্ন প্রকার কোয়েরি নিয়ে আলোচনা করা হলো। একটি হচ্ছে সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস ট্যাব কোয়েরি, মেক টেবিল কোয়েরি এবং অ্যাকশন কোয়েরি এবং সর্বশেষটি হচ্ছে এসকিউএল কোয়েরি। তো এই সবগুলো কোয়েরি নিয়ে আমরা এখন একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আসা যাক সিলেক্ট কোয়েরিটি কি। ডেটা টেবিলের কোন কোন ফিল্ড দেখতে চাই তা নির্ধারণ করার জন্য সিলেক্ট কোয়েরি হয়। অর্থাৎ ধরা যাক এখানে একটি ডেটাবেস টেবিল আছে যার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো এবং সেখানে ছাত্রদের রোল, নাম, গ্রুপ এবং এসএসসি ও এইচএসসি জিপিএগুলো দেয়া আছে। তো এই ডেটা টেবিল থেকে যদি আমরা নির্দিষ্ট কিছু ফিল্ড শুধু সিলেক্ট করে দেখতে চাই, তখন আমরা এই সিলেক্ট কোয়েরি ব্যবহার করব। এছাড়াও আমরা যদি সবগুলো ফিল্ডই দেখতে চাই, যে আমরা এই ডেটাবেজে যা যা ফিল্ড আছে সবগুলোই তথ্য আমরা দেখতে চাচ্ছি, তখন কমান্ডটি হবে এরকম: সিলেক্ট, এবার স্টার চিহ্ন, ফ্রম স্টুডেন্ট ইনফো। অর্থাৎ সিলেক্টের পর স্টার চিহ্নটি দিয়ে বোঝানো হচ্ছে যে অল ফিল্ড, সবগুলো ফিল্ড আমি দেখব, এবং ফ্রম স্টুডেন্ট ইনফো, এই স্টুডেন্ট ইনফোটি হচ্ছে এই টেবিলের নাম। তো খুব সহজ কোয়েরি কমান্ডগুলো। প্রথমে হচ্ছে আমি কি সিলেক্ট করছি, স্টার মানে আমি সব ফিল্ড সিলেক্ট করছি, কোথা থেকে করছি, ফ্রম ওই টেবিলটির নাম দিয়ে দিব। এছাড়া যদি আমি বলি যে না আমি সব ফিল্ড চাচ্ছি না, আমি শুধু রোল এবং এসএসসি এবং এইচএসসির জিপিএ এই 3টা ফিল্ড শুধু দেখতে চাচ্ছি, তখন আমার কমান্ডটা হবে এরকম যে সিলেক্ট
যেই ফিল্ডগুলো আমি দেখতে চাচ্ছি সেই ফিল্ডগুলোর নাম কমা দিয়ে লিখবো, অর্থাৎ রোল, কমা এসএসসি জিপিএ, কমা এইচএসসি জিপিএ এবং একইভাবে ফ্রম টেবিলের নাম। তাহলে বোঝা যাচ্ছে সিলেক্ট কোয়েরিটি সিলেক্ট দিয়ে যেই ফিল্ডগুলো দেখতে চাই সেগুলোর নাম, আর যদি সব ফিল্ড দেখতে চাই তাহলে স্টার, অর্থাৎ যেটাকে আমরা অল বলে থাকি, যে সিলেক্ট অল, এরপর ফ্রম লিখে যেই ডেটা টেবিল থেকে তথ্য চাচ্ছি সেই টেবিলের নাম। এবার আসি আমরা প্যারামিটার কোয়েরি। কোনো ডায়ালগ বক্সের মধ্যে বিভিন্ন প্যারামিটার বা শর্ত পূরণ করে এই কোয়েরি করা হয়, অর্থাৎ যদি আমি কোনো শর্ত সাপেক্ষে কোনো তথ্য দেখতে চাই, যেমন আবারও আমরা একটি ওই ডেটা টেবিলটি দেখছি যে এখন এই ডেটা টেবিল থেকে আমরা যদি চাই যে শুধু তাদের নাম যাদের এসএসসি জিপিএ 4.5 থেকে 5-এর মধ্যে, অর্থাৎ একটি আমি প্যারামিটার দিয়ে দিচ্ছি যাদের জিপিএ 4.5 থেকে 5-এর মধ্যে তাদেরকে দেখতে চাচ্ছি। তো প্যারামিটার কোয়েরি ব্যবহার করলে একটি ড্রপ ডাউন বক্স আসে। তো সেক্ষেত্রে তখন কি হয়, আমরা এখানে আর কমান্ডভাবে লিখতে হয় না, ডেটাবেজেই সিলেক্ট ক্লিক করলে একটি ড্রপ ডাউন বক্স এসে আসবে, অনেকটা লুকআপ উইজার্ডের মতো, যেটা আমরা একটু আগে দেখেছি। ওই বক্সে আমরা এই শর্ত দুটি ইনপুট হিসেবে দিয়ে দিব, যে শর্তটি কি, এই এসএসসি জিপিএ রেঞ্জটা হচ্ছে এত এবং এত এর মধ্যে, দেওয়ার পরে সেই ডেটাগুলো আমাকে সে প্রদর্শন করবে। তাহলে প্যারামিটার কোয়েরি হচ্ছে আমরা এরকম ডেটার একটি শর্ত ইনপুট দিয়ে দিতে পারি। এরপর ক্রস ট্যাব কোয়েরি। নির্দিষ্ট কোনো ফিল্ডের উপাত্তসমূহের ফলাফল সামারি আকারে প্রকাশের জন্য এটি ব্যবহৃত হয়, অর্থাৎ এরকম একটি ডেটাবেজ আমরা দেখি। তো এই ডেটাবেজে যদি আমরা বলি যে এই ডেটা টেবিল থেকে শুধুমাত্র যাদের এইচএসসি জিপিএ 4.7-এর বেশি তাদের রোল এবং নাম দেখতে চাই। একটু আগে প্যারামিটারে ছিল দুটি রেঞ্জ এভাবে শর্ত, এবং এটি একটা ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতাম, কিন্তু ক্রস ট্যাব কোয়েরিতে আমরা কমান্ড আকারে লিখবো, এবং সেখানে কি বলছি যে এই যে একটি সামারি চাচ্ছি আমরা, যে এখান থেকে শুধুমাত্র যাদের জিপিএ 4.7-এর বেশি আছে তাদের রোল এবং নেম চাচ্ছি। তো এটা আমরা শুরু করব অনেকটা সিলেক্ট কোয়েরির মতো। প্রথমে লিখব সিলেক্ট রোল কমা নেম, অর্থাৎ সিলেক্ট দিয়ে যেই ফিল্ড দেখতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছিলাম রোল এবং নাম, তো এই দুটো ফিল্ড লিখছি। এরপর লিখব ফ্রম স্টুডেন্ট ইনফো। তো এতটুকু অংশ একেবারে সিলেক্ট কোয়েরির মতোই, সিলেক্ট দিয়ে ফিল্ডের নামগুলো থাকছে এবং ফ্রম দিয়ে যেই টেবিল থেকে যাচ্ছি সেটা, এর সাথে যুক্ত হবে শর্তটি, যেটা লিখবো আমরা ওয়্যার এইচএসসি জিপিএ গ্রেটার দেন 4.7। তো সহজভাবে যদি আমরা মনে রাখি যে কাকে কাকে সিলেক্ট করছি, যেই ফিল্ডগুলো দেখতে চাই সেগুলো কোথা থেকে নিচ্ছি, কোন ডেটা টেবিল থেকে সেটা, এবং যেখানে ওয়্যার যেখানে জিপিএ এতর বেশি। তো এভাবে করে লেখাটাই হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। আর মেক টেবিল কোয়েরি হলো কোনো টেবিল থেকে বাছাইকৃত তথ্যসমূহ নিয়ে সম্পূর্ণ নতুন একটি টেবিল তৈরি করার সময় এই ধরনের কোয়েরি ব্যবহৃত হয়। এটার কমান্ডগুলো তোমাদের সিলেবাসে নেই, তো তোমরা শুধু এটির মূল ধারণাটা জেনে নাও। যেমন একটু আগেও যেমন আমরা কি করেছিলাম যে বাছাইকৃত তথ্যগুলো বের করছিলাম, কিন্তু বের করে এটা শুধু প্রদর্শনী করে, এটার কোনো নতুন টেবিল তৈরি হয় না। কিন্তু মেক টেবিল কোয়েরিতে হচ্ছে সেই ডেটাগুলো নিয়ে আমরা চাইলে আরেকটি নতুন টেবিলও তৈরি করতে পারি। এবার অ্যাকশন কোয়েরি। টেবিলের ডেটাসমূহ পরিবর্তনের জন্য এই কোয়েরি ব্যবহৃত হয়, অর্থাৎ অনেক সময় একটু আগে আমরা দেখেছিলাম যে টেবিল স্ট্রাকচারের প্রয়োজন হতে পারে, তো একইভাবে ডেটারও পরিবর্তনের প্রয়োজন হতে পারে, তো তখন আমরা অ্যাকশন কোয়েরি ব্যবহার করি। আমরা এখানে 3 ধরনের অ্যাকশন কোয়েরি নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো আপডেট কোয়েরি, অর্থাৎ ফিল্ডের মান পরিবর্তন। কোনো একটি মানের যদি আমরা আপডেট করতে চাই, ধরা যাক এই আগের টেবিলটি আমরা চিন্তা করি, এবং এখানে যদি আমরা বলি যে যার রোল নাম্বার 1203 তার এসএসসি জিপিএটি পরিবর্তন হয়ে হবে
4.35। তো 1203-এর এসএসসি জিপিএ এখানে আছে 4। হয়তো এরকম অনেক সময় হতে পারে যে কোনো ডেটা এন্ট্রিতে ভুল হয়েছিল এবং সেটা পরিবর্তন করে 4.35 করতে হবে। তখন আমরা কোয়েরিটি কিভাবে লিখব, যে কমান্ডটা হবে এরকম, আপডেট স্টুডেন্ট ইনফো, অর্থাৎ কোথায় আপডেট করছি আমি, এই টেবিলে, তাই আপডেট লিখে টেবিলটির নাম, সেট এসএসসি জিপিএ ইকুয়াল টু 4.3, অর্থাৎ এই টেবিলে আমি আপডেট করব এবং কি আপডেট করব, সেট করব এসএসসি জিপিএটা এইটা, ওয়্যার রোল নাম্বার ইকুয়াল টু 1203। অর্থাৎ প্রথমে আমরা লিখব যে কোন টেবিলে আপডেট করব, এরপর আমরা আপডেট করে যে ডেটাটা পরিবর্তন করছি সেটা সেট করব, এবং সবশেষে যেই শর্তটি ছিল, কারণ আমার শুধু এই রোলের তথ্যটি পরিবর্তন হবে, তো সেটা আমি ওয়্যার রোল ইকুয়াল টু 1203, এটি হচ্ছে আপডেট কোয়েরি। তো আপডেট হওয়ার পরে দেখা যাবে এরকম নতুন একটি টেবিল চলে আসছে যেখানে কিনা 1203-এর এসএসসি জিপিএটি 4.35 হয়ে গিয়েছে। বোঝা গেল? এরপর আছে অ্যাপেন্ড কোয়েরি। এর সাহায্যে টেবিলের রেকর্ড সংযোজন করা যায়। ধরা যাক নতুন কোনো একটি ছাত্রের তথ্য অ্যাড করতে হবে, তো একজন নতুন ছাত্র আসলো যার রোল নাম্বার, নেম, গ্রুপ, এসএসসি, এইচএসসি, জিপিএ গুলো হচ্ছে যথাক্রমে এত 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 দেওয়া আছে, অর্থাৎ তার রোল এত, তার নেম এটা, তার গ্রুপ এত, এবং এসএসসির জিপিএ এবং এইচএসসির জিপিএ হলো এত। তো এই রেকর্ডটি আমাকে অ্যাড করতে হবে। তখন কমান্ডটি কি হবে, অ্যাপেন্ড মানে হচ্ছে কোনো পূর্ববর্তী যা ছিল তার সাথে এক্সট্রাভাবে যোগ হওয়া। অ্যাপেন্ড স্টুডেন্ট ইনফো, অর্থাৎ কোন টেবিলে আমি রেকর্ডটা যোগ করছি প্রথমে সেটা উল্লেখ করব, এরপরে ভ্যালু লিখে ব্র্যাকেট দিয়ে এভাবে প্রত্যেকটি সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আমরা আগের টেবিলটায় দেখেছিলাম ফিল্ডটি যেই সিরিয়ালে আছে, অর্থাৎ প্রথমে ছিল রোল ফিল্ড, এরপর নেম ফিল্ড, এরপর গ্রুপ, তারপর এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ, ঠিক সেই সিকোয়েন্স অনুসারে আমরা তার যে রোল নাম্বার, নাম, গ্রুপ এবং জিপিএ গুলো ছিল সেটা ব্র্যাকেটের ভেতরে লিখে দিব, এবং লিখে দিলেই তখন এরকম একটি টেবিল পাবো যেখানে আগে এতটুকু ছিল তার সাথে এই ডেটাটা অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ এত রোল এই নেমের এটা। তাহলে বোঝা যাচ্ছে এভাবে করে আমরা তথ্য বা রেকর্ড যোগ করতে পারি। এরপর তৃতীয়টি হচ্ছে ডিলিট কোয়েরি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডিলিট করা, অর্থাৎ কোনো রেকর্ড যদি আমরা মুছে ফেলতে চাই। তো আবার আমরা আগের এই টেবিলটি বিবেচনা করি। তো ধরা যাক এই টেবিল থেকে যার নাম নীলা তার রেকর্ডটি আমি মুছে ফেলতে চাচ্ছি, তখন আমি লিখব কমান্ডটা এভাবে যে ডিলিট স্টুডেন্ট ইনফো। তোমরা খেয়াল করবে অ্যাকশন কোয়েরির সবগুলি হচ্ছে যেই অ্যাকশনটি করছি প্রথমে সেইটির নাম এবং পরে কোন টেবিলে সেটা হচ্ছে সেটা থাকছে। এরপর থাকছে শর্তটি যে কোনটা চেঞ্জ করব, ওয়্যার নেম ইকুয়াল টু নীলা, অর্থাৎ যে রেকর্ডটিতে আমরা নেম ইকুয়াল টু নীলা পাচ্ছি ওই রেকর্ডটি আমরা ডিলিট করে দিব। এবং ডিলিট করার পরে এরকম একটি টেবিল দেখতে পাচ্ছি যেখানে কিনা ওই নীলার রেকর্ডটি আর থাকবে না। বোঝা গেল? তাহলে এভাবে করে আমরা যে কোনো রেকর্ড ডিলিটও করতে পারি। তো আজকে তোমাদেরকে আমি এতটুকুই দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে আরেকটি যে কোয়েরি ছিল এসকিউএল কোয়েরি, সেটি আমরা আজকে আলোচনা করলাম না। এসকিউএল কোয়েরিটা মূলত আরও বড় একটি বিষয়। তোমরা এখানে যে সংক্ষেপে কোয়েরির কিছু কমান্ড দেখেছো, এসকিউএলে আমরা এই কমান্ডগুলোই আরও বিস্তারিতভাবে আরও ভালোভাবে জানবো, এবং সেই জিনিসটাই তোমাদেরকে আরও বেশি সহজভাবে বুঝতে সাহায্য করবে। তো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। তো কিছু বাড়ির কাজ দিয়ে দিব, সেগুলো ছিল। আবারও বলছি আজকের বিষয়গুলো তোমাদের বইয়ে ভালোভাবে রিডিং পড়বে
এবং অনুশীলনীর জ্ঞানমূলক প্রশ্নগুলো সলভ করবে এবং সেই সাথে এমসিকিউগুলোও অবশ্যই পড়বে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আইসিটির এমসিকিউ প্রশ্নগুলোতেই ছাত্রছাত্রীরা দুর্বলতা দেখায়, কেননা তারা থিওরি নিয়েই ব্যস্ত থাকে, যার ফলে এমসিকিউগুলো অনেক সময় মিস হয়ে যায়। তাই তোমরা যদি এখনই অল্প অল্প করে পাঠের সাথেই এমসিকিউগুলো পড়ে এগিয়ে রাখো, পরবর্তীতে তোমাদের জন্য এটা সুবিধা হবে। তো আজকে এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।